আমরা এখন পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট তিন প্রকারের হয়। একটা হচ্ছে অনলি ইফ স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এবং তৃতীয়টি হলো ইফ এলিফ স্টেটমেন্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস এর সাথে পাইথনেও ইফ আর ইফ এলসের ব্যাপক সাদৃশ্য আছে, কিন্তু 3 নম্বরটাতে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস ইফ হিসাবে স্টেটমেন্টটি ব্যবহৃত হয়, তো সেইটি পাইথনে ইফ এলিফ নামে ব্যবহৃত। অর্থাৎ পাইথনে এই সিনট্যাক্সটা ইফ এলিফ যেটা আসলে সিতে আমরা যদি বলি সেটা হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার যেটা ছিল ইফ এলস ইফ, সেটা পাইথনে ইফ এলিফ। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে যাচ্ছি ইফ স্টেটমেন্টে। আমরা এখন চলে যাচ্ছি প্রথম স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট। ইফ কিভাবে লিখতে হয়, ইফের সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হলো আমরা ইফ কিওয়ার্ডে লিখব একেবারে ছোট হাতের আই এবং ছোট হাতের এফ। লেখার পর আমরা ইফের পাশে একটি কন্ডিশন উল্লেখ করব, যে কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কাজ করতে চাই, যে কন্ডিশনের সত্য মিথ্যার উপর ভিত্তি করে আমরা কাজ করতে চাই। তাহলে ইফের পাশে কন্ডিশন উল্লেখ করব, তারপরে একটি কোলন দিব, কোলন দেওয়ার পর আমরা নতুন লাইনে যাব। নতুন লাইনে গিয়ে অবশ্যই স্পেস দিতে হবে। এবং এটাকে বলা হয় ইনডেন্টেশন। এই ইনডেন্টেশন যদি না মানা হয় তাহলে কিন্তু ইফ কাজ করবে না। তাহলে এখানে একটা স্পেস দিয়ে, আমরা স্পেসটা এরকম ভাবলাম, স্পেস দিয়ে এই জায়গা থেকে আমাদের কোড লেখা শুরু হবে এইভাবে। এখানেও স্পেস, সবসময় স্পেসে থাকবে। এটাকে বলা হয় পাইথনে ইনডেন্টেশন, যেটা আসলে কিসের কাজ করে, যেটা হলো কনসেপচুয়ালি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে, ব্লক অফ কোডের কাজ করে। যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, সেটা পাইথনে এই ইনডেন্টেশন মেনটেন করে স্পেস দিয়ে আসলে ওই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ এই কাজটা করা হয় পাইথনে। তাহলে এখানে কোডগুলো থাকবে, ওকে। এটা হচ্ছে ইফের সিনট্যাক্স। আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে যাচ্ছি। ইফ এর পাশে আমি লিখলাম এ দুইটা ইকুয়াল, যে অপারেটরটা, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় যে এই দুইটা ইকুয়ালের বাম পাশের ভ্যারিয়েবলটা এবং ডান পাশের ভ্যারিয়েবলের ডাটা সমান কিনা সেটা চেক হয়। এটাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমি প্রিন্ট করলাম দে আর ইকুয়াল, ওকে। যদি এ আর বি এর ডাটা আর বি এর ডাটা সমান হয় তাহলে প্রিন্ট করবে দে আর ইকুয়াল। সমান না হলে কিছুই করবে না, কারণ শুধু ইফ কাজ করছে, এখানে কোনো এলস কাজ করছে না। এলস কাজ করলে তো আমরা জানি, এলস কাজ করলে ইফের কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এলসের যে বাক্যটা থাকে, যে কোডটা থাকে, সেটা কাজ করে, ওকে। এটা একটা এক্সাম্পল আমরা দেখলাম। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা এক্স এ নিলাম 30, ওয়াই এ নিলাম 45। এবার আমি ইফ লিখে এখানে লিখলাম এক্স লেস দেন ওয়াই, और एक्स ग्रेटर देन देई, एक्स ग्रेटर देन वाई,
এবং ইন্ডেন্টেশন দিলাম স্পেস দিয়ে প্রিন্ট x is greater ওকে এইখানে কিন্তু x এ 30 এবং y এ 45 বসানোর পরে যদি ইভ্যালুয়েট করি তাহলে দেখা যাচ্ছে 30 গ্রেটার দ্যান 45 হয় না, তার মানে এই স্টেটমেন্টটা এই কন্ডিশনটার ফলাফল হচ্ছে ফলস। তো যদি ফলস হয় তাহলে এইটা প্রিন্ট করবে না, এই স্টেটমেন্ট কাজ করবে না। ওকে আমরা ইচ্ছা করলে এখানে ব্র্যাকেটও দিতে পারি, এখানে ব্র্যাকেট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এখানে ইচ্ছা করলে ব্র্যাকেট দেওয়া যেতে পারে। ওকে ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর কন্ডিশন স্টেটমেন্টে, যেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উদ্দেশ্য কি? এই স্টেটমেন্টের উদ্দেশ্য হচ্ছে ইফের কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এলসে যে বাক্যটা থাকবে, যে কোডটা থাকবে সেটা কাজ করবে। ইফের কন্ডিশন যদি সত্য হয় তাহলে কিন্তু কাজ করবে ইফের সাথেই যে কোডটা আছে সেটা। হ্যাঁ, এটার সিনট্যাক্সটা দেখি। ইফের পরে এইখানে অবশ্যই আমি একটি কন্ডিশন লিখব, কন্ডিশন, এখানে একটি কন্ডিশন থাকবে, তারপরে কোলন, এরপর অবশ্যই নতুন লাইন দিব। নতুন লাইন দিয়ে আমি স্পেস দিব, যেটাকে বলে ইন্ডেন্টেশন। এটা খুব নেসেসারি, কারণ এটা দিলেই তো আসলে পাইথনে সেই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, ব্লক অফ কোডের শুরুটা হয়। ওকে, তাহলে ইন্ডেন্টেশন দিলাম, দেওয়ার পরে এইখানে কোড, এইখানে স্পেসটা এরকম ভাবলাম, এরকম স্পেস। ওকে, কোড এইগুলা কোড ভাবলাম, কোড। এখন আমরা চাচ্ছি যে কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলেও কিছু কোড কাজ করুক। তাহলে আমি কি করব? আমি আবার ঠিক ইফের নিচে এলস দিব। এটা একটা কিওয়ার্ড, সব ছোট হাতের। এলসের পাশে কিন্তু কন্ডিশন দেওয়ার কোনো নিয়ম নেই। এলসের পাশে কন্ডিশন দেওয়ার নিয়ম নেই কেন? কারণ ইফের কন্ডিশনটির মিথ্যারূপ কন্ডিশন, ইফের কন্ডিশনের যে মিথ্যা রূপটা সেটাই কিন্তু এলসের জন্য সত্য কন্ডিশন। ওকে, তাহলে আমি এইখানে এলসের পরেই কোলন দিয়ে দিব। এরপরে আমি এখানেও কিন্তু ইন্ডেন্টেশন, তার মানে এখানেও নতুন লাইনে গিয়ে স্পেস দিতে হবে, দিয়ে এখানে কোড। ওকে, এটাই হচ্ছে ইফ এলস এর ওয়ার্কিং প্রসিডিউরটা। তো আমরা এখানে সংক্ষেপে ইফ এলসের ওয়ার্কফ্লোটা একটু দেখে নেই। ওয়ার্কফ্লো সংক্ষেপে আমরা ফ্লোচার্টে জানতাম যে এখানে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা কোড কাজ করে, সেই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আরেকটা কোড কাজ করে। আসলে কন্ডিশনটি ট্রু হলে এই যে কোডটা সেটাই আসলে এই কোড, আর ফলস হলে এই যে কোডটা সেটা আসলে এই কোড। ওকে, এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পল হচ্ছে আমরা এক্স এ রাখলাম 73, ওয়াই রাখলাম 31। এবার আমি ইফ দিয়ে চেক করতেছি এক্স গ্রেটার দেন ওয়াই, দিয়ে আমি ইন্ডেন্টেশন দিলাম, নতুন লাইনে গিয়ে ইন্ডেন্টেশন মানে স্পেস দিলাম, দিয়ে প্রিন্ট করলাম
এক্স ইজ গ্রেটার, এলস কলম দিলাম, আবার এখানে ইন্ডেন্টেশন দিলাম, স্পেস দিয়ে প্রিন্ট করলাম ওয়াই ইজ গ্রেটার। ওকে, তাহলে কি হবে, এখানে 73, এখানে 31, 73 31 থেকে বড়, তার মানে এটা এই কন্ডিশনটা ইভ্যালুয়েট হয়ে আমাদেরকে দেবে ট্রু। ট্রু হলে এক্স ইজ গ্রেটার প্রিন্ট হবে, এলস এর এটা প্রিন্ট হবে না। ওকে, যদি আমি এটা দিতাম এখানে লেস দেন, তাহলে এটা মিথ্যা, মিথ্যা হলে তখন এটা কাজ করতো, এটা কাজ করতো না। ওকে, এভাবে তাহলে আমরা ইফ এলস জানতে পারলাম। এবার চলে যাচ্ছি আমরা ইফ এলিফ স্টেটমেন্টে। আমরা এখন চলে যাচ্ছি 3 নম্বর কন্ডিশনাল স্টেটমেন্টে, সেটা ছিল ইফ এলিফ স্টেটমেন্ট। তো এটা কিভাবে লিখতে হয়, এটার সিনট্যাক্সটা কি আমরা দেখি। প্রথমে আমি ইফ লিখব, ইফের পাশে এই জায়গাটায় আমি একটা কন্ডিশন দিব, কন্ডিশনটার নাম বললাম কন্ডিশন 1 ইচ্ছা করে, কন্ডিশন 1 বললাম ইচ্ছা করে, কন্ডিশন 1। দেন আমি এখানে একটা কলম দিব, এরপরে আমি নতুন লাইনে এসে অবশ্যই স্পেস দিব, যেটাকে বলে ইন্ডেন্টেশন, দিয়ে আমি এখানে কি লিখব, এই ইফের আন্ডারে আমি যে কোডগুলো লিখতে চাই, তো এই কোডটাকে আমি একটা নাম দিলাম কোড 1। এরপরে আমি কি করব, এলিফ লিখব। এলিফের কাজ কি, এলিফের কাজ হচ্ছে যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে এলিফের কাছে এসে প্রোগ্রাম এখানকার কন্ডিশনটাকে চেক করবে, অর্থাৎ এই কন্ডিশনটার নাম দিলাম কন্ডিশন 2, কন্ডিশন 2। ওকে, এবার আমি নতুন লাইনে আসব, এসে স্পেস দিব ইন্ডেন্টেশন দিয়ে, এখানেও কিন্তু আমি কি লিখব, এখানেও আমি এই কোডটাকে বললাম কোড 2, আমি এখানে যে কোডগুলো লিখলাম। এরপরে আমি আবার এলিফ দিতে পারি, আবার এলিফ, আবার এলিফ দিয়ে আবার এখানে আমি দিব কন্ডিশন, এখানে দিলাম কন্ডিশন 3, কন্ডিশন 3। ওকে, এটা কন্ডিশন 3। এরপর আমি নিউ লাইনে গিয়ে, নতুন লাইনে গিয়ে স্পেস দিয়ে ইন্ডেন্টেশন দিয়ে আমি এখানে আবার কোড লিখলাম, এই কোডটাকে আমি বললাম কোড 3। এরপর আমি কি করব, আমি যতগুলো কন্ডিশন দেওয়ার মনে করলাম যে দেওয়া হয়ে গেছে, যদি আরও কন্ডিশন দেওয়ার থাকে তাহলে আবার এলিফ দিয়ে কন্ডিশন দিব, আবার এলিফ দিয়ে কন্ডিশন দিব। এরপরে আমার যদি আর কন্ডিশন না থাকে তাহলে আমি কি করব, এলস লিখব, এলস। এলস লিখে এখানে এলসের পাশে কোনো কন্ডিশন হবে না, কারণ এতগুলো কন্ডিশন যখন ফেল করবে তখনই এলসে আসবে। এলস লিখে এবার এলসের এখানেও নতুন লাইনে গিয়ে স্পেস দিয়ে ইন্ডেন্টেশন দিয়ে আমি কিন্তু আবার এখানে কি লিখব, কোড লিখব। আমি এই কোডটাকে বলতেছি, এই কোডটাকে বলতেছি কোড 4। হ্যাঁ, এখন এটা কীভাবে কাজ করতেছে সেটা আমি দেখব। তো কাজ কিভাবে করছে সেটাকে আমরা বলবো ওয়ার্ক ফ্লো অর ওয়ার্কিং প্রসিডিউর। তাহলে আমি এখন দেখাবো ওয়ার্কিং প্রসিডিউর অফ ইফ এলিফ, ওয়ার্কিং প্রসিডিউর অফ ইফ এলিফ। আমরা এই জন্য একটা ছক দেখতে পারি, ছক। আমরা এখানে লিখলাম কন্ডিশন 1, কন্ডিশন 1, কন্ডিশন 1, তারপরে লিখলাম কন্ডিশন 2, কন্ডিশন 2, তারপরে লিখলাম কন্ডিশন 3 এবং তারপরে লিখতেছি
তারপরে লিখবো আমি, এখানে লিখলাম কোড 1, কোড 1, তারপরে লিখলাম কোড 2, তারপরে লিখলাম কোড 3, কোড 3 এবং তারপরে লিখলাম কোড 4, কোড 4। ওকে, কোড 4 লিখলাম। এখন আমরা ধরে নিলাম কন্ডিশন 1টি সত্য হলো, তার মানে কন্ডিশন 1 ট্রু। যদি কন্ডিশন 1 ট্রু হয় তাহলে কন্ডিশন 2 ট্রু কিনা না ফলস এটা আমাদের জানার দরকার হবে না, কারণ এটা সত্য হলে এই পথে চলে যাবে, এই পথে আর আসবে না। কারণ এলিফ সবসময় তার পূর্বের কন্ডিশনটি মিথ্যা হলে তারপরে কাজ শুরু করে। তাই কন্ডিশন 1 যদি ট্রু হয়ে যায় কন্ডিশন 2 ইভ্যালুয়েট হবে না, কন্ডিশন 2তে আসবেই না, যেটাকে বলে কন্ডিশন 2 ডোন্ট কেয়ার। একইভাবে কন্ডিশন 3 তাতেও আসবে না আর। তাহলে কোন কোডটা কাজ করবে? এই কোডটা কাজ করবে, এই সমস্ত কোডগুলো কাজ করবে না। তাহলে এই কোড 1 এইটা কাজ করবে, এরা কাজ করবে না। আমি এখানে ইয়েস নো দিই। কোড 1 ইয়েস মানে এটা কাজ করবে, কোড 2 এটা কাজ করবে না, নো। কোড 3ও কাজ করবে না, কোড 4ও কাজ করবে না। ওকে, এরপর কন্ডিশন 1 ফলস হলো, কন্ডিশন 1 ফলস হলো, কিন্তু কন্ডিশন 2 ট্রু হলো। তাহলে কিন্তু কন্ডিশন 3 আর দেখবে না, দেখবে না মানে ডোন্ট কেয়ার। তখন কোড 1 কাজ করবে না, কোড 2 কাজ করবে। তাহলে কোড 2 তে লিখবো ইয়েস। কোড 3ও কাজ করবে না, কোড 4ও কাজ করবে না। ওকে, এবার কন্ডিশন 1 বললাম ফলস, কন্ডিশন 2টাও ফলস, কন্ডিশন 1 ফলস, কন্ডিশন 2ও ফলস। কন্ডিশন 3তে এসে দেখলাম যে সেটা ট্রু হয়েছে। যদি তাই হয় তাহলে কোড 1 কাজ করবে না, কোড 2ও কাজ করবে না, কোড 3 কাজ করবে, কোড 3 কাজ করবে এবং কোড 4ও কাজ করবে না। ওকে, ক্লিয়ার? এবার আমি কন্ডিশন 1ও বললাম ফলস, কন্ডিশন 2ও ফলস হলো, কন্ডিশন 3ও ফলস হলো, তিনটা কন্ডিশনই ফলস হলো, তিনটা কন্ডিশনই ফলস হলো। তাহলে কোনটা কাজ করবে? তাহলে অবশ্যই এই তিনটা কোড কাজ করবে না, কোড 1, কোড 2, কোড 3 কাজ করবে না, কাজ করবে এলসের আন্ডারে যে কোডটা আছে। অর্থাৎ কোড 1এও নো, কোড 2তেও নো, কোড 3তেও নো, কোড 4এ কাজ করবে, তাই কোড 4এ ইয়েস। এটা ছিল ওয়ার্কিং প্রসিডিউর। ওকে, আমরা এখন ইফ এলিফ স্টেটমেন্টের উদাহরণে চলে যাচ্ছি, এক্সাম্পলে চলে যাচ্ছি। আমরা ভেবে নিলাম কনসোল থেকে আমরা ইনপুট নিব। তাহলে ইনপুট দিয়ে আমি একটা প্রম্পট স্ট্রিং লিখলাম, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। এবং এইটা অবশ্যই আমরা এক্সে নিলাম, কিন্তু আমরা জানি যে এক্সে স্ট্রিং আকারে আসবে। তাহলে এই পুরাটাকে কি করতে হবে? আমরা জানি এই পুরাটাকে আবার ইন্টিজারের হিসাবে কনভার্ট করে ফেলতে হবে। ওকে, দেন একইভাবে আমি আরেকটা প্রম্পট স্ট্রিং দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, এন্টার সেকেন্ড নাম্বার। এক্স আর ওয়াই নাম্বার চলে আসলো। এবার আমি দেখব ইফের পাশে আমি কন্ডিশন উল্লেখ করব। ফার্স্ট কন্ডিশন আমি বললাম যে ইফ এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, তাহলে আমি এখানে নিচে নতুন লাইনে গিয়ে ইন্ডেন্টেশন দিলাম, স্পেস দিলাম আর কি। দেওয়ার পরে প্রিন্ট দিয়ে বললাম
ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার। ওকে, দেন আমি এলিফ লিখলাম, লিখে আমি এখানে কন্ডিশন দিলাম এক্স লেস দ্যান ওয়াই। যদি এটা সত্য হয় তাহলে আবার ইন্ডেন্টেশন দিয়ে আমি প্রিন্ট দিলাম, দিয়ে লিখলাম সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। এই দুটার কোনোটাই যদি না হয়, এই দুটার কোনোটাই যদি না হয় তাহলে বোঝায় তারা সমান। তাহলে আমি এখানে গিয়ে এলিফ না লিখে জাস্ট এলস দিলাম, দিয়ে কলম দিলাম, তাতেই কিন্তু বোঝায় যে এই দুটা মিথ্যা হয়ে গেছে, তাহলে তারা সমান হয়ে গেছে। তখন আমি এলসের জন্য আবার নতুন ইন্ডেন্টেশন সৃষ্টি করে আমি এখানে প্রিন্ট দিলাম দে আর ইকুয়াল, দে আর ইকুয়াল। ওকে, তাহলে কিন্তু ইউজারের ইনপুটের উপর ভিত্তি করে এই তিনটার যে কোনো একটা কাজ করবে। কোনটা কাজ করবে? ধরলাম এক্সে আসলো 40 আর ওয়াই আসলো 70, তাহলে 40 গ্রেটার দ্যান 70 এটা মিথ্যা, এটা কাজ করবে না। এইখানে এসে 40 লেস দ্যান 70 এটা সত্য, তাহলে এটা কাজ করবে। আর এটা সত্য হলে এই এলস আর কাজ করবে না, তাহলে তখন আসবে এইটা সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। ওকে, এভাবে কাজ করবে। আমরা এখন পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর প্র্যাকটিক্যাল দেখব। এটার জন্য আমি পাইচার্ম ওপেন করছি, পাইচার্মটা ক্লিক করলাম। হ্যাঁ, পাইচার্ম ওপেন হলো। এখন আমি পাইচার্মে একটা নতুন প্রজেক্ট খুলব। এই জন্য আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট দিলাম। নিউ প্রজেক্টের নামটা দিব কন্ডিশনাল, ইচ্ছা করে নামটা দিচ্ছি এরকম, কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, ক্রিয়েট দিলাম, দিস উইন্ডোই দিলাম যে এই উইন্ডোতেই ওপেন হবে। ওকে, ওপেন হচ্ছে। ওপেন হতে কিছুটা সময় লাগে। প্রসেসিং প্রায় শেষ। ওকে, হ্যাঁ, ওপেন হচ্ছে। এটা প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আমি প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। এখন প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে প্রজেক্টের উপরে আমি কার্সর নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, নিউ দিলাম। নিউ দিয়ে পাইথন ফাইলে আমি কোড ফাইলটার নাম লিখব কোড ফর, ইচ্ছা করে নামটা এরকম লিখছি, কোড ফর কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এখন প্রথমে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ইফ স্টেটমেন্টটা। তো আমি ইফ স্টেটমেন্টের জন্য ফার্স্টে এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এক্সের মধ্যে ইনপুট ফাংশন অবশ্যই থিওরিতে শেখানো হয়েছে, এবং এর মধ্যে প্রম্পট স্ট্রিং দিলাম এন্টার এ নাম্বার। কিন্তু এটাকে তো ইন্টিজার করতে হবে, তাই আমি ইন্টিজার ফাংশন এর মধ্যে এটা দিয়ে দিলাম। ওকে, আবার আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম ওয়াই, এবং এর মধ্যে আবার ইনপুট স্ট্রিং দিলাম এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, এবং এটাও আমি ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ এটি ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবার আমি ইফ কন্ডিশন দিয়ে, ইফের মধ্যে আমি কন্ডিশন দিলাম যে যদি এক্স
ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করব এই যে ইন্ডেন্টেশনটা। আমি যদি ইন্ডেন্টেশনটা আমি দেখাই, এই যে এই জায়গায় কিন্তু ইন্ডেন্টেশনটা ক্রিয়েট হয়েছে, এই জায়গাটায় এখানে কোলন ছিল, কোলনের পর আমি এন্টার দিলেই কিন্তু এখানে চলে আসছে। তার মানে এই যে ইফের নিচ থেকে এবং এই কার্সর পর্যন্ত এতটুকু কিন্তু আমার ইন্ডেন্টেশন তৈরি হয়েছে। এবং পাইথন কিন্তু কাজ করে এই ইন্ডেন্টেশন দিয়েই, অর্থাৎ ইফের ক্ষেত্রে অবশ্যই এখানে ইন্ডেন্টেশন লাগবে। যদি ইন্ডেন্টেশন না দেওয়া হয় তাহলে বুঝবে সে ইফে কোনো কিছু লেখা হয় নাই, ওটা পরবর্তীতে নতুন লাইন শুরু হয়ে গেছে। ইফের মধ্যকার অংশ না সেটা, ইফের বাইরের অংশ সেটা, এভাবে ট্রিট হবে। যদি ইন্ডেন্টেশন দেওয়া হয় তাহলেই বুঝবে এই যে এতটুকু ইন্ডেন্টেশন, এতটুকু স্পেসের কারণেই কিন্তু পাইথন বুঝবে যে এটা ইফের মধ্যকার অংশ। এই নীল অংশটুকু যতটুকু হয়েছে, এতটুকু স্পেস যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পাইথন এটা ইফের মধ্যকার অংশ হিসাবে মানবে না। সো অবশ্যই এই ইন্ডেন্টেশন দিতে হবে। ওকে, ইন্ডেন্টেশন কিন্তু এমনিতেই চলে আসে এই আইডিতে। আমি যদি কোলনের পরে গিয়ে আমি যদি এন্টার দিই, ইন্ডেন্টেশন অটোমেটিক চলে আসবে। ওকে, হ্যাঁ, এখন আমি লিখছি ইফের মধ্যে লিখছি প্রিন্ট the first number is greater. ওকে, এবার আমি চাচ্ছি যে না, এটা যদি সত্য না হয় তাহলে আমি আরেকটা জিনিস লিখবো। তাহলে আমি আবার ইফ দিব। তাই আমি ওই ইন্ডেন্টেশন থেকে বের হয়ে আসবো। আমি ইন্ডেন্টেশন থেকে বের হবো কীভাবে? আমি যদি নিচে কার্সর নিয়ে আসি তাহলে ইন্ডেন্টেশন থেকে বের হয়ে আসবো। দিয়ে আমি আরেকটি ইফ নিচ্ছি, এটা আরেকটা ইফ এক্স লেস দেন ওয়াই, দেন আমি আবার ইন্ডেন্টেশন দিয়ে এই ইফের মধ্যে লিখব প্রিন্ট দ্য সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। ওকে, এরপরে আমি এই ইফ থেকেও বের হয়ে আসবো। তাহলে আমি ইন্ডেন্টেশন থেকে বের হয়ে আসবো। ওকে, বের হয়ে আসলাম। দিয়ে আমি আবার ইফ লিখছি। ইফ লিখে আমি আমরা জানি যে সমান সমান চেক করার জন্য দুইটা ইকুয়াল অপারেটর দিতে হয়। ওকে, দুইটা ইকুয়াল দিতে হয় আর কি। দুইটা ইকুয়াল মিলিয়ে আসলে একটা অপারেটর, এটাকে বলে কম্প্যারিজন অপারেটর। এটা অপারেটরস ইন পাইথন এই ভিডিওতে আমি শেখাবো। ওকে, তাহলে এখন কোলন দিয়ে আবার এন্টার দিলাম। আবার কিন্তু এই ইফের আন্ডারে ইন্ডেন্টেশন হয়েছে, তার মানে এই ইফের আন্ডারে কোড এখন লিখব প্রিন্ট দ্য নাম্বারস আর ইকুয়াল। ওকে, আমি এখন এটা রান দিব। আমি রান দিলাম, ওকে, এন্টারে নাম্বার। আমি এই জায়গায় কার্সরটা নিয়ে যাব, এই যে কনসোল, এই জায়গাটার নাম হচ্ছে কনসোল, এখানে আমি নিলাম 56, এন্টার দিলাম। এন্টার আনাদার নাম্বার, আমি এটাও 50, আমি এটা ফার্স্টে দিলাম 50 দিলাম। তাহলে 50 যদি দেই তাহলে কোন কন্ডিশনটা সত্য হচ্ছে? সেটা হচ্ছে ওই এক্স গ্রেটার দেন ওয়াই এই কন্ডিশনটা সত্য হবে। সত্য হলে এইটা ছাপাবে, আর বাকি ইফের কাজগুলো কিন্তু হবে না। আমি রান দিলাম, এন্টার দিচ্ছি। হ্যাঁ, এই যে ছাপিয়েছে দ্য ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার। সেটা কোন কন্ডিশনের উপর ভিত্তি করে ছাপিয়েছে? এই যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, আর এই কারণে এটি ছাপিয়েছে। ওকে, কিন্তু বাকি দুইটা ইফের কন্ডিশন ট্রু হয়নি, তাই সেই দুটা ছাপায়নি। এখন আমি এটা আবার রান দিয়ে এন্টারে নাম্বার আমি দিলাম 78, এরপর দিলাম 90। এবার কিন্তু প্রথম কন্ডিশনটি সত্য হবে না, এবার সত্য হবে এই দ্বিতীয় এক্স লেস দ্যান ওয়াই এই কন্ডিশনটি। তাহলে কিন্তু এই দ্য সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার এইটা ছাপবে, আর বাকি দুটা ছাপবে না। আমি রান দিচ্ছি, এন্টার দিলাম। হ্যাঁ, এই যে চলে এসছে দ্য সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। ওকে, যদি আমি আবার রান দিয়ে ইকুয়ালস টু অর্থাৎ দুটো সমান নাম্বার দেই তাহলে কি হয় দেখি। হ্যাঁ, এবার দিলাম আমি 57, আবারও 57ই দিলাম। এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে যে নাম্বারস আর ইকুয়াল, এই কন্ডিশনটি সত্য হয়ে গেছে এবং এই স্টেটমেন্টটা বা এই স্ট্রিংটা ছেপেছে।
ওকে, তাহলে আমরা ইফের কর্মকাণ্ড বুঝলাম। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি ইফ এলসের যে কনসেপ্টটা ছিল সেটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। হ্যাঁ, আমি ইফ লিখলাম এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে প্রিন্ট করব দ্য নাম্বারস আর ইকুয়াল। এটা আরেকটা আমি যদি সমান না হয় তাহলে আমি এলস লিখলে কিন্তু এলসের পরে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, কারণ আমি বলেছি ইফের কন্ডিশনটির মিথ্যা রূপই হলো এলসের জন্য কন্ডিশন। তাহলে এলস দিয়ে কোলন দিলাম, এন্টার দিলে এলসের জন্যও কিন্তু ইন্ডেন্টেশন আছে, এলসের জন্যও কিন্তু এখানে ইন্ডেন্টেশন ক্রিয়েট হবে, অর্থাৎ এখানে কিন্তু ইন্ডেন্টেশনটা খুব জরুরি এলসের জন্য। এই ইন্ডেন্টেশন দিয়ে অর্থাৎ এই স্পেসটুকু দিয়ে বোঝানো হচ্ছে যে এলসের ভেতরে কোড যাচ্ছে। ওকে, প্রিন্ট দ্য নাম্বারস আর নট ইকুয়াল। ওকে, দ্য নাম্বারস আর নট ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন রান দিয়ে দিচ্ছি। রান দিয়ে দিলাম, এন্টার এ নাম্বার। আমরা 56, 78, তাহলে ইফের কন্ডিশনটি সত্য হবে না, তাহলে এলসের যে প্রিন্টটা আছে সেটা ছেপে দিবে। তাহলে আমি এন্টার দিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে এলসের প্রিন্টটা আসলে ছেপেছে, দ্য নাম্বারস আর নট ইকুয়াল, এটা ছেপেছে। এখন যদি আমি আরেকবার রান দিই, রান দিলাম, রান দিয়ে 65 লিখলাম, তাহলে কিন্তু ইফের কন্ডিশনটা সত্য হবে। এন্টার দিলাম, এই যে ইফের কন্ডিশন সত্য হয়েছে, তাই ছাপিয়েছে দ্য নাম্বারস এর ইকুয়াল, অর্থাৎ এই প্রিন্টটা ছাপিয়েছে। ওকে, আমরা কিন্তু ইফ এলসও বুঝে গেলাম। এবার আমরা ইফ এলিফ এটা দেখব, ইফ এলিফ। এখন আমি ইফ এলিফের প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। এটার জন্য ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে এর মধ্যে লিখলাম যে ইন্টিজার হিসাবে অথবা ফ্লট হিসেবে নিতে পারি, ফ্লট হিসেবে নিলাম। এর মধ্যে একটা ইনপুট নিব ইনপুট হিসাবে, এবং ইনপুটে প্রম্পট দিলাম এন্টার এ সাবজেক্ট মার্ক, অর্থাৎ এন্টার মার্ক অফ ইয়োর সাবজেক্ট। তার মানে কোনো বিষয়ে কোনো ছাত্র কত পেয়েছে সেইটা আমি প্রম্পট স্ট্রিংয়ে দিলাম, ইয়োর সাবজেক্ট। ওকে, এরপর আমি ইফ কন্ডিশনে এটা চেক করছি যে ওই এক্সটা যদি 0 থেকে বড় অ্যান্ড পাইথনে অ্যান্ড হচ্ছে এভাবে AND দিয়ে দিতে হয়। অ্যান্ড এক্স যদি 33 থেকে ছোট হয়, ওকে, তাহলে আমি প্রিন্ট করব দ্য গ্রেড ইজ এফ। ওকে, দ্য গ্রেড ইজ এফ। এবার আমি এই ইফ থেকে বেরোয় এসে এলিফ দিয়ে আবার কন্ডিশন দিব, এক্স যদি এবার 33 থেকে বড় কিন্তু সেটা 40 থেকে ছোট হয়, তাহলে আমি প্রিন্ট করব দ্য গ্রেড ইজ ডি, দ্য গ্রেড ইজ ডি। এবার এলিফ দিলাম, আমি ওই থেকে বেরোয় আসতেছি, ওই ইন্ডেন্টেশন থেকে বেরোয় আসতেছি, ওই এলিফের ভেতর থেকে বেরোয় আসছি, দিয়ে আমি আবার এলিফ দিলাম। এবার আমি এক্স লেস দেন 50 দিলাম, ওকে,
x<50 দিয়ে আমি ইন্ডেন্টেশন সৃষ্টি করলাম। তাহলে এই এলিফের মধ্যে আমি আসি, প্রিন্ট করলাম দ্য গ্রেড ইজ সি। ওকে, এবার আমি এই এলিফের ইন্ডেন্টেশন থেকে, এই এলিফের ভেতর থেকে বের হয়ে আসলাম, এই এলিফের ভেতর থেকে আমি বের হয়ে আসলাম। ওকে, আবার আমি এলিফ লিখছি, এলিফ এক্স লেস দেন, এবার আমি লিখলাম 60। এবার ইন্ডেন্টেশন দিয়ে আমি প্রিন্ট দিলাম দ্য গ্রেড ইজ বি। ওকে, দেন আমি আবার এলিফ লিখলাম, এলিফ লিখে এক্স লেস দেন দিলাম 70। দেন আমি প্রিন্ট করলাম দ্য গ্রেড ইজ বি প্লাস। ওকে, আবার এলিফ এক্স 80। এবার আমি প্রিন্ট করলাম দ্য গ্রেড ইজ এ। ওকে, এবার আমি এলিফ আবার দিলাম এক্স লেস দেন, এবার দিলাম লেস দেন 100 অর ইকুয়ালস টু 100। দেন আমি প্রিন্ট দিলাম দ্য গ্রেড ইজ এ প্লাস। ওকে, এবার আমি লাস্টে এলস দিলাম, অর্থাৎ এতগুলো কন্ডিশন যদি ফেল করে তাহলে আমি বুঝবো তার ইনপুটটা ঠিকমতো হয় নাই। তাহলে প্রিন্ট দিব ইনপুট ইজ নট কারেক্ট। ওকে, ইনপুট ইজ নট কারেক্ট। এই যে আমি লিখলাম এটা ছিল এলিফ স্টেটমেন্ট। এটা হলো আমার পুরো কোডটা। এখন আমি এটা রান করব, রান করে দেখি। রান করলাম, এন্টার মার্ক অফ ইউর সাবজেক্ট এসছে, আমি দিলাম 67, এন্টার। এসছে দ্য গ্রেড ইজ বি প্লাস। কেন এরকম হলো এবার আমরা দেখতে চাই। এই যে এসছে দ্য গ্রেড ইজ বি প্লাস, এটা কেন এরকম হলো এখন আমরা দেখি। হ্যাঁ, প্রথমে এই 67 সেটা কিন্তু এই কন্ডিশনে ফেল করেছে। এই কন্ডিশনটি এই 67-এর জন্য প্রযোজ্য হয়নি, তাই এই ইফ থেকে বেরোয় এসে এখানে এসছে। এরপরে দেখেছি কি, এরপরে 67 40 থেকে ছোটো কিনা, 40 থেকে ছোটো কিনা সেটাও চেক করেছে, সেটাও ফেল করছে। এরপরে 67 50 থেকে ছোটো কিনা সেটা চেক করছে, সেটাও ফেল করছে। এরপরে চেক করেছে 67 60 থেকে ছোটো কিনা, সেটাও ফেল করেছে। এরপরে এইখানে এসে যখন 70 থেকে ছোট এটা ফেল করে নাই, এটা এই কন্ডিশনটা ট্রু হয়েছে, এখানে এই কন্ডিশনটা ট্রু হয়েছে। যেহেতু ট্রু হয়েছে তাহলে এই প্রিন্টের অংশটা ছাপা হয়েছে। এরপরে কিন্তু আর নিচে যায়নি, কারণ এলিফের শর্ত হচ্ছে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তার পরেরগুলো কিন্তু আর চেক করবে না, ফলে এইটুকু কিন্তু আনচেকড অবস্থায় রয়ে গেছে। এইটুকু একেবারে আনচেকড অবস্থায় রয়ে গেছে, আর দেখবে না সেটা। ওকে, এখন আমি আরও কয়েকবার রান দিয়ে আউটপুট আরও দেখতে চাই। আমি দিলাম এক্স্যাক্টলি 80 দিলে এই যে দ্য গ্রেড ইজ এ প্লাস একইভাবে এসছে। এখন আমি যদি এমন একটা ইনপুট দেয় যেটা আসলে নাম্বার না, যেমন আমি দিলাম যে 110, তাহলে আমাদের আসছে ইনপুট ইজ নট কারেক্ট। তার মানে আসলে
উপরে সব কন্ডিশন, সবগুলো কন্ডিশন ফেল করেছে, এলস লাস্টের এলসে এসে এই প্রিন্টের অংশটা চেপেছে। ওকে, এখন আমরা দেখব এই এলিফ না ব্যবহার করে আমরা যদি সবগুলোতেই ইফ দিতাম তাহলে কি হতো, প্রবলেমটা কি ছিল। এলিফ না ব্যবহার করে সবগুলোতেই যদি আমরা ইফ দিতাম তাহলে প্রবলেমটা কি আমরা দেখতে চাই। সবগুলোতে আমরা ইফ দিব, প্রবলেমটা দেখতে চাই। ওকে, রান দিলাম। রান দেওয়ার পরে আমি দিলাম 30। এতে কি আসলো দেখি, রানে অনেক কিছু এসে গেছে। এখানে দেখা যাচ্ছে দ্য গ্রেড ইজ এফ এসছে, ডি এসছে, সি এসছে, বি, বি প্লাস, এ প্লাস। কেন এসছে? সব ইফ দেওয়ার কারণে। এর কারণ আমি যখন ইনপুট হিসাবে দিছি, ইনপুট হিসাবে কি দিছি আমি ইনপুট হিসাবে দিছি 30। তাহলে 30 এখানে একবার সত্য হয়েছে, এখানে একবার সত্য হয়েছে বলে এটা কাজ করেছে, এই প্রিন্টটা কাজ করেছে। কিন্তু প্রত্যেকবার যদি আমি আলাদা করে ইফ দেই তাহলে এই ইফের কাজ করার পরে, এই প্রথম ইফটার কাজ করার পরে দ্বিতীয় ইফটাও কিন্তু কাজ করে চেক করার চেষ্টা করবে যে সেটা কন্ডিশনটা ট্রু হয়েছে কিনা। ফলে এখানেও কন্ডিশন ট্রু হয়েছে, এটাও ছেপেছে। তারপরে এই পরের ইফটাও কাজ করেছে, এটাও ছেপেছে। কিন্তু এলিফের কারণে কোনো একটা এলিফ যদি কাজ করে তাহলে কিন্তু পরের এলিফ আর কাজ করবে না, তাই আসলে তখন একটাই আউটপুট আসবে। তাহলে এলিফ কখন আমরা ব্যবহার করব? এলিফ ব্যবহার করব যখন আমাদের কন্ডিশন অনুযায়ী মাত্র একটিই কাজ করতে হবে, একটি কন্ডিশনে একটিই কাজ, তখন এলিফ ব্যবহৃত হবে। ওকে, কিন্তু ইফ যদি আমরা আলাদা করে ব্যবহার করি তাহলে কিন্তু একটা ইনপুটের জন্য অনেকগুলো কন্ডিশন সত্য হয়ে যাবে এবং প্রত্যেকটাই কাজ করবে বলে প্রত্যেকটার ফলাফল আসবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ইফ ব্যবহার করে কাজ করাটা খুব কষ্টকর। এখানে আসলে এলিফটাই সবচেয়ে সুইটেবল। ওকে, তাই আমরা আসলে এখানে এলিফ ব্যবহার করেছিলাম। আমরা অবশ্যই এলিফ আর ইফের মধ্যকার পার্থক্যটা বুঝে গেছি। এলিফ থাকলে কোনো একটা এলিফ এর কন্ডিশন সত্য হলে শুধু ওই এলিফের অংশটাই কাজ করবে, বাকি সব এলিফ আর কাজ করবে না। ওকে, এবং কোনো একটা এলিফ যখনই কাজ করে তার নিচের এলিফগুলো কিন্তু প্রোগ্রাম আর চেকই করে না। কিন্তু এলিফের জায়গায় যদি আমরা ইফ ব্যবহার করতাম তাহলে সবগুলো ইফই কিন্তু ইভ্যালুয়েশন করতো, সবগুলো ইফ ইভ্যালুয়েট করতো, যেটা এখানে করেছে। ওকে, তাহলে আমরা ইফ আর এলিফের মধ্যে পার্থক্যটা বুঝে গেলাম। ওকে, আমরা নেক্সট ভিডিওতে করব অ্যাপ্লিকেশন অফ ইফ এলস। ওকে, অর্থাৎ ইফ এলসের অনেকগুলো প্রোগ্রাম করব। ওকে।